হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো হইচইয়ের ওয়েব সিরিজ বোধন সিজন 2। সিজন 1-এ আমরা দেখেছিলাম রাকা আর শিনজিনির লড়াইয়ের গল্প। সিজন 2-তে শুধুমাত্র আমাদেরকে বলা হয়েছে শিনজিনি এখন নিউ জার্সিতে থাকে। তার কেসের সুরাহা হয়েছে নাকি হয়নি সেই প্রশ্নের উত্তর সিজন 2-তে দেওয়া হয়নি। ধরে নেওয়া যায় যে শিনজিনির কেসে দোষীরা শাস্তি পেয়েছে। সিজন 2-তে আমরা দেখতে পাবো সম্পূর্ণ একটা নতুন গল্প, নতুন লড়াই। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ বোধন সিজন 2। বোধন সিজন 1-এ আমরা দেখেছিলাম কলেজ প্রফেসর রাকার সাথে কলকাতার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিজুর প্রেম পর্ব। সিজন 2-তে আমরা জানতে পারি রিজু এখন প্রমোশন পেয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে ডিভিশনাল কমিশনার হয়ে গেছে, অর্থাৎ রিজুর আন্ডারে এখন বেশ কয়েকটা ডিএম অফিস পড়ে। রাকা এবং রিজু এখন বিবাহিত। ওদের বিয়ের প্রায় 6 মাস হয়ে গেছে, কিন্তু রিজুর কাজের সুবাদে 6 সপ্তাহ ওরা একসাথে থাকতে পারেনি, কারণ রিজুকে এখন অনেকগুলো ডিএম অফিসে ঘুরে বেড়াতে হয়। কাজের সূত্রে এবার রিজু যাচ্ছে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে ইপিলপুর গ্রামে। ডিভিশনাল কমিশনার হিসেবে রিজুর দায়িত্ব পড়েছে ইপিলপুরের একটা ব্রিজ ভেঙে যাওয়ার কেসের ইনভেস্টিগেশন করার। প্রায় 15 দিনের ব্যাপার। রাকা এবং রিজুর একসাথে থাকাটা প্রায় হয় না বলে এবার রাকাও তার কলেজ থেকে ছুটি নিয়েছে, কারণ রাকাও রিজুর সাথে ইপিলপুরে যাচ্ছে। ইপিলপুর যাওয়ার এই ট্যুরটা কাজের সাথে সাথে ওদের কাছে এক প্রকার হানিমুনও। কিছুটা রাস্তা রিজু গাড়ি চালানোর পর রাকা জেদ করে যে বাকিটা রাস্তা সেই গাড়ি চালাবে। ইপিলপুরে ঢোকার কিছুটা আগে একটা জঙ্গলের রাস্তা দেখে রাকা ওখানে গাড়ি থামিয়ে রিজুকে নিয়ে জঙ্গলের ভেতরে আসে। সিজন 1-এই আমরা জানতে পেরেছি রাকা বরাবরই ডান পিটে এবং কোনো কিছুতেই সহজে ভয় না পাওয়া মেয়ে। তবে রাকার এই যেখানে সেখানে হঠাৎ করে গাড়ি থামিয়ে নেমে পড়ে অ্যাডভেঞ্চার করার নেশাটা নির্ঝঞ্ঝাট রিজুর একেবারেই পছন্দ নয়। তবে জায়গাটা এতটাই সুন্দর ছিল যে রাকা আর রিজু নিজেদের মধ্যে হারিয়ে গেছিল। আমরা দেখতে পাই সেই সময় একদল ছেলে একটা জিপে করে আসছে। রাকার গাড়িটাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে ওরা বুঝতে পারে যে এটা ওদের এলাকার গাড়ি নয়। ওরা জঙ্গলের ভেতরে গিয়ে রাকা এবং রিজুকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। প্রথমে ওদের অস্তিত্ব রাকার নজরে না এলেও কিছুক্ষণ পরেই সে খেয়াল করে কয়েকটা নোংরা ছেলে তাদের দিকে তাকিয়ে বিভৎস মুখ নিয়ে হাসছে। ওদের অঙ্গভঙ্গি দেখে রাকার গাটা ঘিন ঘিন করে ওঠে। এতজনের সাথে কিছু করা সম্ভব নয় বলে রিজু রাকাকে নিয়ে ওখান থেকে চলে যায়। গাড়ি চালিয়ে ওরা কিছুটা এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই ওরা খেয়াল করে যে ওই ছেলেগুলো আবার ওদেরকে ফলো করছে। রাকার গাড়িটাকে সাইডে চেপে ক্রমশ ওরা নোংরা অঙ্গভঙ্গি করতে থাকে। রাকা প্রাণপণে চেষ্টা করে নিজের মনের জোর রেখে গাড়িটাকে ঠিকভাবে চালাতে। কয়েক মিনিট ওদেরকে এইভাবে বিরক্ত করার পর ছেলেগুলো গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় এক জায়গায় চা খেতে নেমে কয়েকজন লোকের থেকে ওরা জানতে পারে যে ইপিলপুর গ্রামের জঙ্গলে আজ সকালবেলায় মৃত্যুঞ্জয় নামে একজনের মৃতদেহ পাওয়া গেছে। সেই মৃতদেহ শহরে গেছে ময়না তদন্তের জন্য। তবে সবাই বুঝতেই পারছে যে ইপিলপুর গ্রামের জন্তু জানোয়ারই ওই লোকটাকে মেরেছে। এরপর প্রায় সন্ধে নাগাদ ওরা ইপিলপুরের সরকারি বাংলোতে পৌঁছায়। সেখানে আমরা ওই বাংলোর কেয়ারটেকার নিরঞ্জনকে দেখতে পাই। রাকা ওদের বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমে গিয়ে দেখে যে সেখানের কলটা খারাপ হয়ে গেছে। কেয়ারটেকার নিরঞ্জনকে ওরা কল খারাপ হয়ে যাওয়ার কথা জানালে নিরঞ্জন বলে যে কালকে সকালে শহর থেকে মিস্ত্রি আসবে। এখানকার লোকাল মিস্ত্রিদের পক্ষে ওই কলগুলো সারানো সম্ভব নয়, তাই আজকের জন্য ওদেরকে বারান্দার ওয়াশরুমটাই ব্যবহার করতে হবে। আমরা দেখতে পাই ডিভিশনাল কমিশনার হিসেবে রিজুকে গার্ড দেওয়ার জন্য থানা থেকে 2জন কনস্টেবলকে ওই বাংলোতে পাঠানো হয়েছে। নিরঞ্জন রিজুকে জানায় যে কাল থেকে এই বাড়িতে কাজের লোক আসবে। আজকে রাতের জন্য নিরঞ্জনের স্ত্রী তাদেরকে রান্না করে খাওয়াবে। রিজু নিরঞ্জনকে জিজ্ঞেস করে যে ইপিলপুরের জঙ্গলে কি ধরনের জন্তু জানোয়ার আছে। নিরঞ্জন যে যে জন্তুর কথা বলে তাতে রিজু বুঝতে পারে যে তারা মানুষ মারার মতো জন্তু নয়। আমরা দেখতে পাই যে এই মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কারণটা জন্তুর কামড়ে নয়। আগের দিন রাত্রে এই অঞ্চলের এমপি সত্যপ্রকাশ এবং তার চেলা চামুন্ডারা শহর থেকে কয়েকজন নর্তকী এনে গ্রামের মধ্যে মোচ্ছব করছিল। গ্রামের প্রত্যেকটা মানুষ এমপি সত্যপ্রকাশ এবং তার ছেলে সুখেন আর তার চেলা চামুন্ডাদের ভয়ে তথস্থ ছিল।
সেই কারণেই তাদের সব রকম অত্যাচার মেনে নিতে গ্রামের লোকরা বাধ্য হয়। ওদের মৎস্যবে চিৎকার চেঁচামেতে লাখর পড়াশোনার খুব অসুবিধা হচ্ছিল। সেই কারণে লক্ষণ রেগে গিয়ে ওদেরকে বাধা দিতে যেতে উদ্যত হয়। লক্ষণের বাবা ছেলের বিপদের আশঙ্কা করে তাকে ঘরেই থাকতে বলে ভাই মৃত্যুঞ্জয়কে নিয়ে ওদের কাছে যায় চিৎকার চেঁচামেচি কমানোর অনুরোধ করতে। আর তার ফলস্বরূপই মৃত্যুঞ্জয় ডেড বডি পাওয়া যায় পরের দিন সকালে। গ্রামের লোক এবং পুলিশ সবাই সবটাই জানে, কিন্তু সত্যপ্রকাশ আর তার ছেলে সুখেনের কাছে সবাই কেনা, তাই কেউ ওদের বিরুদ্ধে মুখ খোলে না। সেদিন রাতে রাকার সাথে নিরঞ্জনের মেয়ে সনাতনীর আলাপ হয়। কথায় কথায় সনাতনী রাকাকে বলে যে এখানকার মেয়েদের 12 বছর বয়সেই বিয়ে হয়ে যায়, 13 বছর বয়সে তারা কোলে বাচ্চা নিয়ে গ্রামে আসে। তার বাবাও আজকাল সবসময় তার বিয়ের কথা বলছে। রাকা সনাতনীকে বলে, কিন্তু এটা তো আইনত অপরাধ, পুলিশ কিছু বলে না? তখন সনাতনী বলে যে সেসব অনেক ব্যাপার আছে। লক্ষণ বলে যে পুলিশের সাথে ওদের সেটিং আছে। সনাতনীর কথাগুলো শুনে রাকা জানতে পারে যে লক্ষণের সাথে সনাতনীর একটা প্রেমের সম্পর্ক আছে। লক্ষণ কলেজে পড়ে আর তার সাথে পেতলের মূর্তি বানিয়ে রোজগারও করে। সেদিন রাতে রাকা আর রিজু যখন ঘুমোচ্ছিল তখন ওই সুখেনের চেলা বুধুয়া বাংলোর ভেতরে ঢুকে ওদের বেডরুমের জানলার ফাঁক দিয়ে সবকিছু দেখছিল। বোঝাই যাচ্ছে যে ওই বাংলোতে কোনোই সিকিউরিটি নেই, আর যে দুজন কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে তারাও সবাই ওদের হাতের মুঠোয়। কিছুক্ষণ পর রাকার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে সে বারান্দার ওয়াশরুমটাতে যায়। আমরা দেখতে পাই বুধুয়া রাকাকে ফলো করছে। রাকা ওয়াশরুমে ঢুকে যাওয়ার পরেও বুধুয়া দরজার একটা হোল দিয়ে রাকাকে ফলো করে। কেমন যেন একটা মনে হওয়ায় রাকা সেই হোলটার সামনে টাওয়াল টেনে দেয়। তখনই বুধুয়া ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে পেছন দিকে চলে যায়। রাকার কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। কয়েক সেকেন্ড পরেই রাকা খেয়াল করে যে ওয়াশরুমের ওপরের ঘুলঘুলি দিয়ে কেউ একজন মোবাইল ফোন ধরে আছে। দেখে বোঝাই যাচ্ছে যে সে ক্যামেরাতে সবকিছু রেকর্ড করছে। প্রচন্ড ভয় পেয়ে রাকা চিৎকার করে ওঠে, দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা তো বাইরে থেকে বন্ধ। রাকা রিজুর নাম ধরে চিৎকার করতে থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের একটা সিন দেখানো হয়। আমরা দেখতে পাই সুখেন একজন তান্ত্রিককে টাকা দিচ্ছে ইপিলপুর গ্রামের স্কুলের ঝিলিক মাস্টারনিকে ডাইনি বলে সবার কাছে দাগিয়ে দেওয়ার জন্য। ওই তান্ত্রিক যে মেয়েকেই গ্রামের লোকের কাছে ডাইনি বলে দাগিয়ে দেয়, গ্রামের লোক তাকে সত্যিই ডাইনি ভেবে জ্যান্ত পুড়িয়ে মারে। আর সুখেন এই তান্ত্রিককে কিনে রেখেছে। সুখেনের ঝিলিক মাস্টারনির ওপর রাগের কারণ সে গ্রামের প্রত্যেকটা মেয়েকে বাড়ি গিয়ে গিয়ে বোঝাচ্ছে 18 বছরের আগে কেউ যেন বিয়েতে রাজি না হয়। এদিকে সুখেনের ব্যবসা হলো গ্রামের মেয়েদের তার চেনা লোকেদের সাথে বিয়ে দিয়ে শহরে পাচার করে দেওয়া। ঝিলিক মাস্টারনি সুখেনের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলে সুখেন ওই তান্ত্রিককে টাকা দিচ্ছে যাতে সে ঝিলিক মাস্টারনিকে ডাইনি বলে দাগিয়ে দেয় আর গ্রামের লোকের হাতেই ঝিলিকের জ্যান্ত পুড়ে মৃত্যু হয়। আমরা দেখতে পাই সুখেনের কথা অনুযায়ী ওই তান্ত্রিক গ্রামের লোকের কাছে ঝিলিক মাস্টারনিকে ডাইনি বলে দাগিয়ে দেওয়ার সাথে সাথেই গ্রামের লোক ঝিলিককে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলেছিল। সিন শিফট হয় বর্তমানে। আগের দিন রাত্রে রাকার সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য আজকে ওই বাংলোতে পুলিশ এসেছে। তবে পুলিশ সর্বতোভাবে চেষ্টা করে আগের দিন রাতে রাকা ভুল দেখেছে এটা প্রমাণ করার। তাদের মতে বাথরুমের বাইরের ওই ঘুলঘুলি দিয়ে ক্যামেরা ধরা সম্ভবই নয়। ইতিমধ্যেই বাংলোতে এসে পৌঁছায় ইপিলপুরের এমপি সত্যপ্রকাশ চৌধুরী। সত্যপ্রকাশ ওই ইন্সপেক্টরকে বকুনি দিয়ে রাকা আর রিজুকে বোঝাবার চেষ্টা করে যে তিনি এই ব্যাপারে খুবই লজ্জিত। রিজু সত্যপ্রকাশকে বলে যে তার এখানে কষ্ট করে না এলেও চলত। তখন সত্যপ্রকাশ বলে তাকে তো আসতেই হবে, তিনি এই এলাকার ইলেকটিভ রিপ্রেজেন্টেটিভ, এখানকার পুরনো জমিদারও। এই ইপিলপুর তারই আন্ডারে পড়ে, তাই এখানে কি ঘটছে আর না ঘটছে তাকে তো দেখতেই হবে। তিনি রিজুকে বলেন আজ থেকে তার দুজন প্রাইভেট গার্ড এই বাংলোতে থাকবে, কিন্তু রিজু প্রাইভেট গার্ড রাখার ব্যাপারে সত্যপ্রকাশকে বারণ করে দেয়। সত্যপ্রকাশ বুঝতে পারে যে রিজু একজন অনেস্ট অফিসার। তিনি রিজুর থেকে কথা বার করার চেষ্টা করেন যে রিজু সান্যাল এক্স্যাক্টলি কিসের ইনভেস্টিগেশন করার জন্য এই ইপিলপুরে এসেছে। কিন্তু রিজুর কথা শুনে সত্যপ্রকাশ বুঝতে পারে যে রিজু সেটা কাউকেই বলবে না, কারণ এই ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়াল। এরপর সত্যপ্রকাশ সুখেন আর তার চেলাদের ডাকে ওদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। সত্যপ্রকাশ রিজুকে বলে যে সে জানে সুখেন আর তার চেলারা কালকে ওদেরকে রাস্তায় ডিস্টার্ব করেছিল।
কিন্তু সত্যপ্রকাশ এসব কিছুতেই সহ্য করবে না। তিনি বুধুয়াকে বলেন রাকার কাছে ক্ষমা চাইতে। বুধুয়াকে দেখে রাকার গাটা আবার ঘিন ঘিন করে ওঠে। ব্যাপারটাকে এখানেই থামাতে রিজু সত্যপ্রকাশকে বলে যে তাকে এখন বেরোতে হবে। তখন সত্যপ্রকাশ বলে যে ওদের জন্য আমার মাথাটা একেবারে হেট হয়ে গেল। আসলে ওরা কালকে বুঝতে পারেনি রিজু সান্যাল ডিভিশনাল কমিশনার, সেই কারণেই ভুল করে এসব করে ফেলেছে। সত্যপ্রকাশের কথাটা শুনে রাকা বলে ওঠে, তার মানে রিজুর ডেজিগনেশনের জন্য আপনি ক্ষমা চাইছেন? তার মানে অন্য কোনো সাধারণ মানুষ হলে এই অসভ্যতাটা চলতেই পারে। রাকার কথাটা শুনে সত্যপ্রকাশ একটু থমকে যায়। ওরা চলে যাওয়ার পর রিজু রাকাকে বোঝায় যে তার এই কথাটা বলা উচিত হয়নি। এই লোকগুলো অসম্ভব পাওয়ারফুল, এই পুরো এরিয়াটাকে কন্ট্রোল করে। তবে রাকা এইসব শুনে ভয় পেয়ে যাওয়ার মতো মেয়ে নয়। কাপড় জামা শুকোতে দিতে গিয়ে রাকা বারান্দায় একটা মশলার পাতা দেখতে পায়, যেই মশলাটা সেদিন রাকা বুধুয়াকে খেতে দেখেছিল। রাকা বুঝতে পারে যে আগের দিন রাত্রে বাংলোতে বুধুয়াই এসেছিল। সেই সময় নিরঞ্জন রাকাকে ডেকে বলে অফিস থেকে লতা নামের এই মেয়েটিকে বাংলোর কাজের জন্য পাঠিয়েছে, এখন থেকে ও বাংলোতে সারাক্ষণ থাকবে। রিজু অফিসের কাজে বেরিয়ে যাওয়ার পর রাকা বেরোয় ইপিলপুর গ্রামটা ঘুরে দেখতে। রিজু রাকাকে বলে সঙ্গে একজন আমগার্ড নিয়ে যেতে, কিন্তু রাকা তো এসব শোনার পাত্রই নয়। সে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইপিলপুর দর্শনে। কিছুটা রাস্তা যাওয়ার পর সে পৌঁছায় একটা গ্রামের মধ্যে, যেখানে চারিদিকে হরেক রকম হাতের কাজ বিক্রি হচ্ছে। এখানেই তার পরিচয় হয় লাখনের সাথে। সেই সময় সনাতনী লাখনের সাথে দেখা করতে আসে। লাখন তার কাজ ছেড়ে সনাতনীর সাথে চলে যায়। রাকা সবটাই লক্ষ্য করে। সনাতনী লাখনকে বলে যে তার বাবা আজকাল তার বিয়ের জন্য বড্ড চাপ দিচ্ছে। সে লক্ষ্য করেছে এমপি সত্যপ্রকাশের ছেলে সুখেন আজকাল তার বাবার সাথে খুব কথা বলে। লাখন সনাতনীকে বলে তার বাবার সাথে সুখেনের কি কি কথা হচ্ছে সেটা যেন সনাতনী আড়াল থেকে লক্ষ্য করে। সনাতনী চলে যাওয়ার পর লাখন যখন একা ফিরছিল তখন কয়েকজন ছেলে কাস্তে নিয়ে লাখনকে তাড়া করে। ওদেরকে দেখে লাখন প্রাণপণে ছুটতে থাকে। এদিকে রাকা ওই গ্রামটা থেকে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলে। সে একটা খুব সুন্দর জায়গায় এসে পৌঁছায়, কিন্তু রাকা বুঝতে পারছে না যে সে ঠিক কোন জায়গাটায় এসে পড়েছে। তার উপর ফোনে একটুও নেটওয়ার্ক নেই, ম্যাপ দেখাটাও সম্ভব নয়। রাকা গাড়ি নিয়ে আবার বেরিয়েই যাচ্ছিল, ঠিক তখনই লাখন ছুটতে ছুটতে ওই জায়গাতেই আসে। রাকা গাড়ির মিরারে দেখতে পায় যে লাখনকে কয়েকজন ছেলে তাড়া করেছে। অবস্থা খুব একটা সুবিধার নয় বুঝতে পেরে রাকা কোনো মতে লাখনকে তার গাড়িতে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। লাখনের থেকে রাকা থানার রাস্তাটা জেনে নেয়। কিছুটা যাওয়ার পরেই ওরা খেয়াল করে সুখেন ওর চেলাচামুন্ডাদের নিয়ে ওই জিপে করে রাকাকে ফলো করছে। সুখেন বারবার চেষ্টা করে রাকার গাড়িটাকে একেবারে সাইডে চেপে স্ম্যাশ করে দিতে। ওরা বারবার রাকাকে বলে লাখনকে গাড়ি থেকে নামিয়ে দিতে। ওদের ওই অসভ্যতার সাথে পাঙ্গা নিয়ে কোনো মতে রাকা পুলিশ স্টেশনে পৌঁছায়। রাকা পুলিশকে সবটা খুলে বলে, কিন্তু পুলিশ তো সত্যপ্রকাশ আর সুখেনের কেনা গোলাম, তাই তারা সুখেনের এগেনস্টে কোনো অ্যাকশনই নেয় না। এমনকি থানার মধ্যেই সুখেন লাখনের গলা চেপে ধরলেও পুলিশ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। সুখেন রাকাকে বলে আপনি এখানে এসে যা খুশি করতে পারেন, কিন্তু আমাদের লোকাল ব্যাপারে মাথা গলাবেন না, তাহলে আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। পুলিশের অঙ্গভঙ্গি থেকে রাকা বুঝতে পারে সুখেনের সাথে তাদের সত্যি সাট আছে। এই ছেলেটির নাম মাইকেল আর মেয়েটির নাম কুর্চি। কুর্চির সাথে মাইকেলের একটা প্রেমের সম্পর্ক আছে। আর সবথেকে আশ্চর্যের কথা, কুর্চি হলো সত্যপ্রকাশ চৌধুরীর মেয়ে। তবে সে তার বাবার একেবারেই বিরুদ্ধে। নিজের বাবা দাদার কুকীর্তিগুলো সে কখনোই সাপোর্ট করে না। নিজেদের জাতের তোয়াক্কা না করে সে খ্রিস্টান মাইকেলকে ভালোবেসেছে। এই কারণে সত্যপ্রকাশ এবং সুখেন মাইকেলের ওপর প্রচণ্ডই রেগে আছে। তারা অনেকবার চেষ্টা করেছে মাইকেলকে মেরে ফেলতে, কিন্তু পারেনি। রাকার এই নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাখনের পাশে দাঁড়িয়ে সুখেনের বিরুদ্ধে যাওয়ার জন্য রিজু রাকার ওপর খুবই রেগে যায়। এই বিষয়টা নিয়ে ওদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়। রিজু রাকাকে বারবার বোঝাতে চেষ্টা করে এটা কলকাতা শহর নয়, এখানে ওই সত্যপ্রকাশ আর সুখেনরাই মুকুটহীন রাজা, ওদের কথাতেই সবকিছু হয়। ওদের পেছনে লেগে রাকা নিজের অনেক বড় বিপদ ডেকে আনছে। ওদিকে সুখেন বুধুয়াকে নিয়ে সনাতনীর বাবা মায়ের কাছে যায়। সুখেন ওদেরকে বলে ওর বাবা বুধুয়ার সাথে সনাতনীর বিয়ে ঠিক করেছে। এই বিয়ের জন্য নিরঞ্জন 50,000 টাকা পাবে। টাকার অঙ্কটা শুনে নিরঞ্জন আর তার স্ত্রীর চোখ ছানা বড়া হয়ে যায়।
বুধুয়াকে তাদের জামাই হিসেবে পছন্দ না হলেও টাকার অঙ্কটা সবকিছু সামলে দেয়। সনাতনী আড়াল থেকে সবটা শুনে ফেলে। সে বুঝতে পারে যে তার বাবা মায়ের পক্ষে সুখেনের দেওয়া টাকার লোভটা সামলানো সম্ভব নয়। সিন শিফট হয় পরের দিন সকালবেলা। আমরা দেখতে পাই মাইকেল ডিএম অফিসেই কাজ করে। সে আগে থেকেই তার অফিসারকে ছুটির জন্য দরখাস্ত করে রেখেছিল, কারণ সে কুর্চিকে নিয়ে পালাবে ঠিক করেছে। মাইকেল তার ডিএম স্যারকে আবার তার ছুটির দরখাস্তের কথা মনে করিয়ে দেয়। এদিকে ডিএম অফিসের বড় অফিসার ডিভিশনাল কমিশনার রিজু সান্যাল এসেছে একটা কেসের ইনভেস্টিগেশন করতে, তাই কাজের চাপ এখন খুবই বেশি। সেই কারণে মাইকেলের ছুটি পেতে অসুবিধা হচ্ছে। ইতিমধ্যেই সুখেন রিজুকে ফোন করে রাকার ব্যাপারে থ্রেট করে। ফোনটা রাখার পর রিজু মাইকেলকে জিজ্ঞেস করে তার ছুটির কি খুব এমার্জেন্সি আছে। তখন মাইকেল বলে যে তার একটা পার্সোনাল কাজে ছুটিটা দরকার, এই ছুটিটা না পেলে তাকে চাকরিটা ছাড়তে হবে। রাকা লতাকে জিজ্ঞেস করে নিরঞ্জন কি তাকে কিছু জানিয়েছে, 2 দিন হয়ে গেল সে আসছে না। তখন লতা বলে নিরঞ্জনের বাড়িতে হয়তো কিছু অনুষ্ঠান আছে, সেই কারণেই আসছে না। আমরা দেখতে পাই আগের দিন রাকার লক্ষণ আর সনাতনীর সাথে কথা হয়েছিল। ওরা রাকাকে বলে দিয়েছে যে সুখেন চুপিসারে বুধুয়ার সাথে সনাতনীর বিয়ে দেওয়ার চেষ্টা করছে। লক্ষণ আর তার বন্ধু রাকাকে বলে যে তারা এটাও জানে সুখেন বুধুয়ার সাথে সনাতনীর বিয়ের পর সনাতনীকে শহরে বেচে দেবে। সনাতনী রাকাকে বলে যে তার কাছে ধূত্রর বিষ আছে, দরকার পড়লে সে সেটাই খেয়ে নেবে, তবুও বিয়ে সে করবে না। এদিকে রাকা দেখছে 2 দিন হয়ে গেল সনাতনীর বাবা নিরঞ্জন কাজে আসছে না, তার মানে নিশ্চয়ই সে সত্যি কিছু একটা প্ল্যান করছে। এরপরেই রাকা চাইল্ড কেয়ার কমিশনে ফোন করে সবটা জানিয়ে তাদেরকে সনাতনীর বাড়িতে যেতে বলে। প্রথমে নিরঞ্জন আর তার স্ত্রী সবকিছু অস্বীকার করে। গ্রামের লোকেরাও কিচ্ছু জানে না, কারণ নিরঞ্জন সুখেনের কথা মতো কাউকে কিছুই জানায়নি। সনাতনীও প্রথমে ভয়ে কিছুই বলতে পারে না, কিন্তু রাকা তাকে সাহস যোগায় সব সত্যি কথাটা বলার জন্য। রাকা সনাতনীকে বলে যে সে যদি নিজে সবকিছু স্বীকার না করে তাহলে কারো সাধ্য নেই তার বিয়েটা আটকাবার। রাকা সনাতনীকে উস্কাচ্ছে দেখে নিরঞ্জন এবং তার স্ত্রী রাকার উপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু শেষমেশ সনাতনী সবটা স্বীকার করে যে তার বাবা ওই বুধুয়ার সাথে তার বিয়ে ঠিক করেছে। চাইল্ড কেয়ার কমিশন থেকে নিরঞ্জনকে মুচলেকাতে সই করানো হয় যে 18 বছরের আগে সে সনাতনীর বিয়ে দিতে পারবে না, সেরকম কোনো চেষ্টা করলে নিরঞ্জনের জেল হবে। সেদিন বৃষ্টির রাতে রাকা গাড়ি নিয়ে ফেরার সময় হঠাৎ করেই রাকার গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায়। ওই বৃষ্টির মধ্যে রাকা খুবই মুশকিলে পড়ে, তার মধ্যেও সে চেষ্টা করে গাড়ির টায়ারটাকে পাল্টাবার। সেই সময় রাকার সামনে হাজির হয় সুখেন আর তার চেলা চামুন্ডারা। ওরা সবাই মিলে রাকাকে প্রচণ্ড ভয় দেখাবার চেষ্টা করে। ওই বৃষ্টির রাতে রাস্তায় একা অবস্থায় ওদেরকে দেখে রাকা যে ভয় পাচ্ছে না সেটাও নয়, এই মুহূর্তেই যে তার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে যেতে পারে রাকা সেটা বুঝতে পারছে। ঠিক সেই সময় রাকার কাছে রিজুর ফোন আসে। রাকা বুদ্ধি করে রিজুকে বলে দেয় যে এখন সে ঠিক কোন জায়গাটায় আছে। রাকা রিজুকে বলে যে তার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে আর সুখেনরা তাকে হেল্প করার জন্য এখানে এসেছে। রাকা নিজের বুদ্ধির জোরে বাড়ি ফিরে আসে। পরের দিন সত্যপ্রকাশ খবর পায় যে সুখেন আর তার লোকরা রাকার রাস্তা আটকে অসভ্যতা করেছে। এসব কারণে সত্যপ্রকাশের ইমেজ নষ্ট হচ্ছে বলে সে সুখেনের ওপর প্রচণ্ড রেগে যায়। তিনি সুখেনকে বলেন যে পরশুদিন তার জন্মদিনের পার্টিতে রাকা আর রিজুও ইনভাইটেড থাকবে। সুখেনের কোনো রকম বেচাল যেন উনি দেখতে না পান। সেদিন আবার বুধুয়া বাংলোতে লুকিয়ে লুকিয়ে ক্যামেরায় রাকার ছবি তোলার চেষ্টা করে। কেউ একজন আছে বুঝতে পেরে রাকা কনস্টেবলদের বলে ওখানে কে আছে দেখতে। কনস্টেবলরা ওখানে ওই মশলার পাতাটা দেখে বুঝতে পারে যে ওটা বুধুয়া ছিল। সেটা বুঝতে পেরে ওরা রাকাকে বলে যে ওখানে কেউ নেই, কিন্তু রাকা ওদের হাতে ওই মশলার প্যাকেটটা দেখতে পেয়ে যায়। বুধুয়া ওখানেই আছে বুঝতে পেরে ভয় পেয়ে রাকা নিজের ঘরটা বন্ধ করে দেয়। সেদিন দুপুরে রাকাকে সারপ্রাইজ দিতে তার বাবা মাও ইপিলপুরে এসে পৌঁছায়। রিজু রাকাকে ফোন করে বলে যে ওরা যদি সবাই ঘুরতে বেরোয় তাহলে সঙ্গে যেন একজন আমগার্ডকে নিয়ে বেরোয়, কিন্তু রাকা কিছুতেই সেটাতে রাজি হয় না। রাকার কথা শুনে রিজু স্বাভাবিকভাবেই খুবই রেগে যায়। সে রাকাকে বলে এত কিছুর পরেও রাকার শিক্ষা হয় না। রিজু আর রাকার উত্তপ্ত কথোপকথন শুনে রাকার বাবা বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে। রাকার বাবা তার মেয়েকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে প্রথমে রাকা চেষ্টা করে সবটা চেপে যাওয়ার, যাতে তার বাবা মায়ের টেনশন না হয়, কিন্তু পরে ওর বাবার প্রশ্নের চাপে রাকা ওদেরকে সবটা জানায়।
ওরা ঘুরতে বেরিয়ে আবার ওই লক্ষণদের গ্রামে যায়। রাকার বাবা মা যখন ওই হাতের কাজগুলো দেখছিল তখন রাকা লক্ষ্য করে লক্ষণ আর মাইকেল একটা বাইকে করে লক্ষণের বাড়ির সামনে থেমেছে। রাকা ওর বাবা মাকে জিনিস কিনতে বলে লক্ষণের বাড়িতে যায়। ওদিকে সুখেন বুধুয়াকে নিয়ে আবার নিরঞ্জনের বাড়িতে যায়। নিরঞ্জন সুখেনকে বলে যে তার হাত পা এখন বাঁধা, সে মুচলেখাতে সই করে দিয়েছে, সনাতনীর বিয়ে দিলে এখন তার জেল হয়ে যাবে। তখন সুখেন নিরঞ্জনকে বলে সনাতনীর বিয়ে দিলে তার হয়তো জেল হবে, আর সনাতনীর সাথে বুধুয়ার এখন বিয়ে না দিলে সুখেন তাকে শ্মশান যাত্রা করিয়ে ছাড়বে। তাই নিরঞ্জন নিজেই ভেবে দেখুক সে কোনটাকে বেছে নেবে। ভয় পেয়ে নিরঞ্জন সুখেনের পায়ে পড়ে যায়। সুখেন নিরঞ্জনকে বলে তার গাড়ি এসে সনাতনীকে তুলে নিয়ে যাবে, আর নিরঞ্জন সবাইকে বলবে যে সনাতনী তার মামার বাড়ি গেছে। তারপরে একটা দূরের গ্রামে গিয়ে ওরা বিয়ে করে এখানে চলে এলে কে কি করতে পারে। নিরঞ্জন তখন সবাইকে বলতে পারবে যে সনাতনী নিজের ইচ্ছায় বিয়ে করে চলে এসেছে, সেক্ষেত্রে তারা জেল হবে না। সুখেন নিরঞ্জনকে 50,000 টাকার বান্ডিলটাও দিয়ে দেয়। এদিকে লক্ষণের বাড়িতে গিয়ে রাকার সাথে মাইকেলের আলাপ হয়। মাইকেল রাকাকে বলে যে তার অনেক সাহস, সুখেনের নামে এতদিন অবধি কেউ পুলিশে কমপ্লেন করেনি। সে লক্ষণের কাছে শুনেছে যে তিনি কিভাবে সনাতনীর বিয়েটাকে আটকেছেন। মাইকেল বলে যে স্যারও খুব ভালো মানুষ। রাকা মাইকেলকে জিজ্ঞেস করে যে সে রিজুকে কি করে চিনল। তখন মাইকেল রাকাকে জানায় যে সে ডিএম অফিসেই চাকরি করে। মাইকেল রাকাকে বলে যে এই ইপিলপুরে সত্যপ্রকাশ আর সুখেন রায় সবকিছু, সরকারের ওদেরকে দেওয়া জমিগুলো ওই সত্যপ্রকাশরা কেড়ে নিয়েছে। এই গ্রামের লোকেদের সাথে ওরা যা চায় তাই করে, এই গ্রামের সবাই ওদের হাতের পুতুল। লক্ষণ রাকাকে বলে মাইকেলের সাথেও ওদের আদায় কাজকলায় সম্পর্ক, সুযোগ পেলে ওরা মাইকেলকে মাটির 7 হাত নিচে পুঁতে রেখে দেবে। এদিকে রাকা অনেকক্ষণ আসছে না দেখে রাকার বাবা তার মেয়েকে খুঁজতে যায়। লক্ষণ আর মাইকেল রাকাকে মাইকেলের সাথে কুর্চির সম্পর্কের কথাটা বলে। মাইকেল রাকাকে কুর্চির ফটোও দেখায়। সত্যপ্রকাশের মেয়ের সাথে মাইকেল প্রেম করছে শুনে রাকা খুব অবাক হয়ে যায়। মাইকেলের কাছ থেকে রাকা জানতে পারে যে ওরা প্ল্যান করেছে সত্যপ্রকাশের জন্মদিনের পার্টির দিন সবাই ওইসব নিয়েই অনেক ব্যস্ত থাকবে, সেই সময়ই ওরা পালিয়ে যাবে। রাকা মাইকেলকে বোঝানোর চেষ্টা করে যে তারা অনেক বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছে, এভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুখেনরা ওদেরকে বাঁচতে দেবে না। সেই সময় রাকার বাবা ওখানে চলে এসে রাকাকে যেতে বলে। রাকাও সেই সময় ওদের সাথে আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন রাকা আর রিজু সত্যপ্রকাশের জন্মদিনের পার্টিতে যায়। রাকা সেখানে গিয়ে কুর্চির হাবভাব থেকে বুঝতে পারে সে পালানোর ছক কষছে। রাকার কুর্চিকে চিনতে পারার কারণ সে আগেই মাইকেলের কাছে কুর্চির ফটো দেখেছিল। সবার চোখের আড়ালে কুর্চি ওই জায়গাটা থেকে বেরিয়ে যায়। রাকাও কুর্চিকে ফলো করে ওর পেছনে যায়। রাকা কুর্চিকে তার সাথে মাইকেলের হওয়া সব কথাগুলো জানায়। এরপরেই রাকা রিজুকে ফোন করে বলে যে তার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই সে গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। রিজু যেন ডিএম স্যারকে রিকোয়েস্ট করে তার গাড়িতে রিজুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। বেচারা রিজুও তার ডান পিঠে বউয়ের কথা শুনতে বাধ্য হয়। ওদিকে আমরা দেখি লক্ষণ আর মাইকেল বাইকে করে যাওয়ার সময় কয়েকজন লোক ওদের উপরে অ্যাটাক করে। লক্ষণের কাঁধে গুলিও লাগে, কিন্তু তবুও লক্ষণ বাইক চালানো থামায় না। ওদেরকে ধাক্কা দিয়েই লক্ষণ আর মাইকেল বাইক নিয়ে বেরিয়ে যায়। এদিকে রাকাও কুর্চিকে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়েছে। সনাতনী ওর মাকে বলে, তোমরা তো আমাকে বিয়ে দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছ, কবে আবার এখানে আসতে পারবো জানি না, তাই তোমার একটা শাড়ি আমাকে দেবে? সনাতনীর কথা শুনে তার মা ইমোশনাল হয়ে ঘরের ভেতরে শাড়ি আনতে যায়। সেই সুযোগে সনাতনী তার মাকে ঘরে আটকে রেখে বাইরে থেকে শেকল তুলে দিয়ে পালিয়ে যায়। বিকেল গড়িয়ে যাওয়ার পর রাকার বাবা মা হঠাৎ ব্যাগপত্র নিয়ে বেরিয়ে কনস্টেবলদের বলেন যে তার শাশুড়ি মার খুবই শরীর খারাপ, প্রায় মরমর অবস্থা, সেই কারণে তাদেরকে এক্ষুনি বেরোতে হবে। এই বলে তারা বেরিয়ে যায়। ওদিকে রাকা কুর্চিকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে অপেক্ষা করছে। রাকার প্ল্যানটা হলো তার বাবা মায়ের সাথে কুর্চিকে ওই গাড়িতেই তুলে দেবে। লক্ষণ আর মাইকেল বাইকে করে এই অঞ্চলটা ছেড়ে একটু দূরে গিয়ে ওদের সাথে মিট করবে, তারপর মাইকেলও ওদের বাবার গাড়িতে উঠে পড়বে। এভাবেই ওরা খুবই নিরাপদে পালিয়ে যেতে পারবে। ওদিকে পার্টি চলাকালীনই সুখেন কানে কানে সত্যপ্রকাশকে জানায় যে কুর্চিকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে সনাতনীকে নিতে বুধুয়া নিরঞ্জনের বাড়িতে এসে জানতে পারে যে সে তার মাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। স্বাভাবিকভাবেই বুধুয়া নিরঞ্জন এবং তার স্ত্রীর ওপর প্রচণ্ড রেগে যায়। বুধুয়া ওদেরকে বলে যে সনাতনী পালিয়ে আর কত দূরেই বা যাবে, এই জঙ্গলের মধ্যেই নিশ্চয়ই থাকবে। বুধুয়া বেরিয়ে পড়ে সনাতনীকে খুঁজতে।
রিজু রাকাকে ফোনে না পেয়ে অস্থির হয়ে পড়ে। এদিকে সুখেন তার লোকেদের কাছ থেকে জানতে পারে যে মাইকেল আর লাখন পালিয়ে গেছে। রাকা কুর্চিকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছে তার বাবা মায়ের আসার জন্য। এদিকে বুধুয়া সারাটা জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে চলেছে সনাতনীকে। সনাতনী বুধুয়ার হাত থেকে এদিক ওদিকে পালিয়ে বেড়াচ্ছে, কারণ এই ছোট্ট জায়গাটার মধ্যে সে পালিয়ে কত দূরই বা যাবে। রাকা ফোনে ওর বাবাকে ডিরেকশন দিতে থাকে যে তাদেরকে ঠিক কোথায় আসতে হবে। ওর বাবার গাড়িটা ওখানে চলে আসার পর রাকা সাবধানে কুর্চিকে ওই গাড়িতে তুলে দেয়। এদিকে রিজু বাড়ি ফিরে কনস্টেবলদের কাছ থেকে জানতে পারে যে রাকা এখনো বাড়িতে ফেরেনি, আর তার শ্বশুরমশাই আর শাশুড়ি মাও রাকার দিদিমার প্রচন্ড শরীর খারাপ বলে হঠাৎ করেই বেরিয়ে গেছেন। এদিকে আমরা দেখি নির্দিষ্ট জায়গার আগেই মাইকেল রাকার বাবার গাড়িতে উঠে পড়েছে। মাইকেল ওদেরকে বলে যে লাখনের কাঁধে গুলি লেগে অনেকটা রক্ত বেরিয়ে গেছিল, ও আর বাইক চালাতে পারছিল না, সেই কারণেই ওরা এখানে নেমে যেতে বাধ্য হলো। এর কিছুক্ষণ পর রাকা বাংলোতে ফিরে দেখে রিজু বাইরেই তার জন্য অপেক্ষা করছে। রিজু রাকাকে বলে, তোমার মৃত দিদিমা আবার হঠাৎ করে মরমর অবস্থায় চলে গেছেন সেটা তুমি জানো? রাকা বুঝতে পারে যে তার মিথ্যেগুলো রিজুর কাছে ধরা পড়ে গেছে। রাকা রিজুকে সবটা বোঝাবার চেষ্টা করে। আসলে সেদিন লাখনের বাড়িতে রাকার সাথে মাইকেলের কথাগুলো রাকার বাবা শুনতে পেয়েছিল। ওখান থেকে বেরিয়ে তিনি রাকার কাছে পুরো ব্যাপারটা জানতে চান। রাকা তার বাবাকে বলেছিল যে ওরা পালিয়ে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু বাইকে করে মাইকেল যদি কুর্চিকে নিয়ে পালাবার চেষ্টা করে তাহলে ওরা 1 কিলোমিটারও যেতে পারবে না, তার আগেই সুখেনের লোকরা ওদেরকে শেষ করে দেবে। আর এই সব পরিবারের লোকরা নিজেদের বাড়ির সম্মান বাঁচাতে বাড়ির মেয়েকেও খুন করতে পারে। তখন রাকার বাবাই ওকে এই প্ল্যানটা দেয় যে তারা তো 2 দিন পরে বাড়ি ফিরেই যাবে, তাহলে তাদের গাড়িতেই তো কুর্চি আর মাইকেল চলে যেতে পারে, সেক্ষেত্রে তো কেউ কিছু জানতেই পারবে না। রাকার কথাগুলো শুনে রিজু অবাক হয়ে গিয়ে বলে, তুমি ওদেরকে বারণ না করে এই ব্যাপারে আরো উস্কে দিলে। তখন রাকা রিজুকে বলে, ওই দুটো বাচ্চা ছেলেমেয়ের পক্ষে তো কেউ নেই, এখানে থাকলে মাইকেল যখন তখন খুন হয়ে যেতে পারে, এই ইপিলপুর থেকে বেরিয়ে যেতে পারলে ওরা প্রাণে বাঁচবে। এদের পাশে তো এখানকার পুলিশও এসে দাঁড়াবে না। ওই সনাতনী 15 বছর বয়সে বিয়ে করতে চাইছে না, কিন্তু সুখেন ওকে বিক্রি করার জন্য বুধুয়ার সাথে ওর বিয়ে দিতে চাইছে। সেখানেও পুলিশ সবটা জেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। যেখানে যা খুশি হচ্ছে হয়ে যাক, শুধু আমরা সেফ থাকি এই কথাটা ভেবে নিয়ে গা বাঁচিয়ে থাকার মতো মেয়ে রাকা নয়। রাকা রিজুকে বলে যে সে তাকে এই ইপিলপুরে নিয়ে এসে খুব ভুল করেছে। রিজুর কাজের জায়গাটা, তার কম্প্রোমাইজের জায়গাটা রাকাকে দেখিয়ে রিজু সত্যিই খুব ভুল করেছে। সেই সময় রাকার বাবা ওদেরকে ফোন করে জানায় যে তারা রাকার মামার বাড়ি আসানসোলের থেকে আর 10 কিলোমিটার দূরে আছে, অর্থাৎ তারা ইপিলপুর থেকে অনেকটা সেফ জোনে চলে গেছে। বাবার কথা শুনে রাকা নিশ্চিন্ত হয়। এদিকে সনাতনীকে খুঁজতে খুঁজতে বুধুয়া ওকে খুঁজে পেয়ে যায়। সনাতনী ভয় না পেয়ে বুধুয়ার চোখে মাটি ছুঁড়ে আর পাথর দিয়ে তার মাথায় আঘাত করে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা দেখি রাকা সেদিন মাঝরাতে টের পায় যে বাংলোর ভেতর কেউ একজন ঢুকে পড়েছে, তবে সেটা কে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। সিন শিফট হয় পরের দিন সকালবেলা। রাকার বাবা রাকার কাছে ফোন করে জানতে পারে মাইকেল আর কুর্চির বিয়ে হয়ে গেছে। সুখেন এসে সত্যপ্রকাশকে বলে যে তার সন্দেহ হচ্ছে কুর্চির পালিয়ে যাওয়ার পেছনে রাকার হাত আছে, কারণ আগের দিন সত্যপ্রকাশের জন্মদিনের পার্টি থেকে রাকা অনেক আগেই বেরিয়ে গেছিল। তাছাড়া বাংলোতে মোতায়েন কনস্টেবলের কাছ থেকে সুখেন জানতে পেরেছে রাকার বাবা মা 2 দিন হলো এসেছিলেন, কালকে সন্ধেবেলা হঠাৎ করে তারাও তড়িঘড়ি বেরিয়ে যান। সুখেন 100% নিশ্চিত যে কুর্চির পালিয়ে যাওয়ার পেছনে রাকারই হাত আছে। এতদিন নিজের ইমেজ বাঁচানোর জন্য সত্যপ্রকাশ সুখেনকে বাধা দিলেও আজকে সে তার মেয়ে পালিয়ে যাওয়ার রাগটা ধরে রাখতে না পেরে সুখেনকে বলে যে রাকার সাথে সুখেনের যা করতে ইচ্ছা হয় সে করতে পারে, সত্যপ্রকাশ তাকে বাধা দেবে না। আমরা দেখতে পাই সুখেনের কিনে রাখা সেই তান্ত্রিক গ্রামের লোকের কাছে রাকাকেই ডাইনি বলে দাগিয়ে দেয়। ওই তান্ত্রিক গ্রামের লোককে বোঝায় যে রাকা একজন ডাইনি এবং সেই সনাতনীকে আটকে রেখেছে। সনাতনীকে ওই বাড়িতেই খুঁজে পাওয়া যাবে, আর যদি সেটা খুঁজে না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে রাকা সনাতনীর ঘাড় মটকেছে। আমরা বুঝতে পারি সুখেন ওই তান্ত্রিককেই টাকা দিয়েছে রাকাকে ডাইনি বলে দাগিয়ে দেওয়ার জন্য, কারণ সুখেন জানে যে এই গ্রামে কোনো মেয়েকে ডাইনি বলে দাগিয়ে দিলে তাকে মেরে ফেলাটা অনেক সহজ হয়। তান্ত্রিকের কথা অনুযায়ী খুব সহজেই গ্রামের লোকরাও বিশ্বাস করে নেয় যে রাকাই এই গ্রামের নতুন ডাইনি।
বাংলোতে যে মেয়েটিকে কাজে রাখা হয়েছে সেই লতা এসে রাকাকে জানায় যে কাল রাত থেকে সনাতনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মনে হয় যে সনাতনীকে পাচার করে দেওয়া হয়েছে। লতার কথাগুলো শুনে রাকার চোখে মুখে অস্বস্তি ফুটে ওঠে। লতা রাকাকে বলতে থাকে যে এই মেয়েগুলোকে বাঁচানোর চক্করে তার বোন ঝিলিক মাস্টারনিকে ডাইনি নাম নিয়ে মরতে হয়েছিল। এখানে আমরা জানতে পারি লতার বোনই হলো সেই ঝিলিক মাস্টারনি। লতা বলে যে তার ভয় করছে ওরা রাকাকেও ডাইনি দাগিয়ে দিতে পারে, কারণ রাকাও ওদের কাজে একইভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। ওরা কথা বলছিল ঠিক সেই সময় নিরঞ্জন এবং তার স্ত্রী বুধুয়াকে নিয়ে এবং গ্রামের সব লোককে নিয়ে ওদের বাংলো ঘেরাও করে। ওরা সবাই বলতে থাকে যে সনাতনী রাকার কাছেই আছে। রাকা ওপর থেকে ওদেরকে বারবার বলতে থাকে যে সনাতনী তার কাছে নেই, কিন্তু নিরঞ্জন এবং বাকি সবাই রাকার একটাও কথা বিশ্বাস করে না। ওরা সবাই মিলে বাংলোর নিচের দরজাটা ভাঙার চেষ্টা করে। রাকা রিজুকে ফোন করে সবটা জানায়। রাকা আর লতা অনেকগুলো ভারী ফার্নিচারকে দরজার কাছে রেখে প্রাণপণে চেষ্টা করে ওদেরকে দরজা ভাঙা থেকে আটকাতে। বুধুয়ার উস্কানিতে গ্রামের সবাই ও রাকাকে ডাইনি বলে ডাকতে থাকে। লতা রাকাকে বলে যে সে ঠিক এই ভয়টাই পাচ্ছিল। ইতিমধ্যেই সুখেন ওখানে চলে আসে। ওরা সবাই মিলে চেষ্টা করে দরজাটাকে ভেঙে দেওয়ার। ভেতর থেকে লতা আর রাকাও প্রাণপণে চেষ্টা করে দরজাটাকে আটকাবার, কিন্তু অতজনের শক্তির কাছে একসময় লতা আর রাকা হেরে যায়। ওরা সবাই মিলে দরজাটা ভেঙে ফেলে। সুখেন ঘরের মধ্যে ঢুকে রাকাকে অ্যাটাক করার চেষ্টা করলে রাকা ওখানে ভেঙে পড়ে থাকা একটা কাঁচের টুকরো তুলে নেয়, কিন্তু সুখেন রাকাকে সহজেই কবজা করে ফেলে। রাকা নিরঞ্জনকে বোঝানোর চেষ্টা করে যে সুখেন সনাতনীর বিয়ে দেওয়ার নাম করে তাকে শহরে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিরঞ্জন রাকার কথা বিশ্বাস করে না। ওরা সবাই মিলে রাকাকে ধরে বাইরে নিয়ে আসে। সুখেন সবাইকে বলে যে সে একাই রাকাকে শেষ করবে। তখন রাকা প্রাণপণে বাঁচার চেষ্টা করে সুখেনকে একটা লাথি মেরে ওই কাঁচের টুকরোটাকে দিয়ে সুখেনকে বারবার আঘাত করে। তখন সুখেন সবাইকে বলে যে এই ডাইনির ওপর আজকে একটা বড় শক্তি ভর করেছে, তোমরা সবাই মিলে ওকে মারো। ঠিক সেই সময় পেছন থেকে সুখেনের মাথায় লাঠির বাড়ি মারে সনাতনী। সনাতনী বাংলোর ভেতর থেকে বেরিয়ে এসেছে দেখে রাকা তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। তখন সুখেন সবাইকে আবার বোঝানোর চেষ্টা করে যে তার কথাই সত্যি হলো, সনাতনীকে রাকাই লুকিয়ে রেখেছিল। রাকা ডাইনি বলেই সনাতনীকে এখানে ডেকে এনেছে তার ক্ষতি করবে বলে। তখন সনাতনী সবাইকে জানায় যে কাল রাতে তার সাথে কি হয়েছে। সে বুঝতে পেরেছিল যে এই দিদি ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না। সেই কারণেই কাল রাতে বুধুয়ার হাত থেকে পালিয়ে সনাতনী রাকার কাছেই আশ্রয় নেয়। রাকা কাউকে কিছু না জানিয়েই সনাতনীকে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। আজকে সবকিছু ঠিক থাকলে রাকা সনাতনীকে ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যেত। অবস্থা বেগতিক দেখে সুখেন রাকার হাতে থাকা কাচের টুকরোটা দিয়েই রাকার হাতটা চেপে ধরে। গলগল করে রাকার হাত থেকে রক্ত পড়তে থাকে। ঠিক সেই সময় রিজু পুলিশ অফিসারদের নিয়ে সেখানে পৌঁছায়। ক্লান্ত রাকা রিজুর কোলে ঢলে পড়ে। একটু সুস্থ হওয়ার পর রাকা নিরঞ্জনকে বোঝায় যে সুখেন তার মেয়েকে বিক্রি করে দিত। তখন সনাতনী রাকাকে বলে যে সবাই সবটাই জানে, কিন্তু টাকার লোভ কেউ সামলাতে পারে না। রাকা নিরঞ্জনকে বলে সুখেনের থেকেও আরো অনেক বেশি অপরাধ করেছ তোমরা সনাতনীর বাবা মা হিসেবে। পরের দিন দুর্গাপুজোর বোধন শুরু হয়। আজকে রিজু আর রাকার ফিরে যাওয়ার পালা, কারণ রিজুর ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছে। লাখন রিজুকে বলে যে সে মাইকেলের কাছ থেকে জানতে পেরেছে যে রিজু ঠিক কিসের ইনভেস্টিগেশন করতে এখানে এসেছিল। লাখন অনেক আশা করে থাকবে যে রিজু ঠিকঠাক রিপোর্ট দেবে। ওই ব্রিজটা ভেঙে যাওয়ার সময় ৩৫ জন লোক মারা গেছিল, এমনকি লাখনের দিদিও গর্ভবতী অবস্থায় ওই ব্রিজ ভেঙে যাওয়ার জন্য মারা যায়। রিজু লাখনকে আশ্বস্ত করে যে সে ঠিক রিপোর্ট দেওয়ার চেষ্টা করবে। রাকা সনাতনীকে বলে যে সে যদি কখনো মনে করে কলকাতায় আসতে চায় তাহলে সে যেন রাকাকে জানায়। তখন সনাতনী বলে যে সে এখানেই থাকবে আর ওই সত্যপ্রকাশা সুখেনের হাত থেকে এই গ্রামের মেয়েদেরকে বাঁচাবে। সনাতনীর কথা শুনে রাকা খুবই খুশি হয়। লাখন রাকাকে তার নিজের হাতে তৈরি করা একটা পেতলের দুর্গামূর্তি উপহার দেয়, কারণ তাদের চোখে রাকাই হলো মা দুর্গার প্রতিচ্ছবি। এখানেই শেষ হয়ে যায় বোধন সিজন 2। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব লিমিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।